আর এবার মহেশতলার দিকে নজর রাখবো। থমথমে মহেশতলা। গতকাল তীব্র অশান্তির পর এই মুহূর্তে পুলিশের নজরদারি রয়েছে। পুলিশের চহলাপ এলাকা, অশান্তির দগদগের চিহ্ন, গতকালের অশান্তির চিহ্ন এই মুহূর্তে এলাকা জুড়ে রয়েছে। বাড়িঘর ভাঙা, অটো পড়ে রয়েছে। এলাকায় পুলিশ মাইকিং করছে। রবীন্দ্রনগর থানায় মামলা দায়ের হয়েছে ৩টি, অন্যদিকে নাদিয়াল থানাতেও ৪টি মামলা দায়ের হয়েছে। সব মিলিয়ে ২ থানায় দায়ের করা এই এতগুলো মামলার জেরে সব মিলিয়ে মোট ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাইকিং এর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রশাসনের তরফে মাইকিং করা হচ্ছে এই মহেশতলা এলাকায়। এক জায়গায় জমায়েত করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই আদেশের অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এত দ্বারা রবীন্দ্রনগর এলাকার সমস্ত জনসাধারণকে জানানো হচ্ছে, এই এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিএনএসএস 163 অর্থাৎ সিআরপিসি 144 ধারা জারি করা হয়েছে। এই আইনের বিধান অনুসারে 5 জন অথবা তার বেশি ব্যক্তি এক জায়গায় জমায়েত করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে, জমায়েত করতে নিষেধ করা হচ্ছে, এলাকা থমথমে, কি ছবি সব মিলিয়ে? একটাই কথা বলার শুভদীপ, মুর্শিদাবাদ থেকে মহেশতলা সব জায়গাতে যে কোনো হিংসাত্মক ঘটনায় সব থেকে বেশি মাসুল যারা গুনেছেন তারা একেবারে গ্রাসরুট লেভেলের প্রান্তিক স্তরের খেটে খাওয়া মানুষ। উদাহরণ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রবীন্দ্রনগর অটো স্ট্যান্ডে। আমার সামনে একটা অটো রয়েছে। একজন অটো চালক যিনি লোন করে অটো কেনেন, যিনি সামান্য 10 টাকা 15 টাকার বিনিময়ে যাত্রী পরিবহন করেন, তিনি কত টাকাই বা জমাতে পারেন? তাদের কারোর ইন্স্যুরেন্সের পয়সা বাকি, তাদের কারোর অটোর ইএমআই বাকি, কিন্তু তারা যদি তাদের অটোটাকে এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে এই চেহারায় দেখতে পান, তাহলে অবধারিতভাবেই তাদের জীবন, তাদের জীবিকা, এটা নিয়ে একটা বড় সড়ো প্রশ্নচিহ্ন তৈরি হয়। এবং শুধু একটা অটো নয়, এই রবীন্দ্রনগর অটো স্ট্যান্ডে একটার পর একটা অটো, সেই অটোগুলোকে নির্বিচারে ভাঙচুর করা হয়েছে। এই যে দ্বিতীয় অটো, এই অটোগুলোকে এভাবে ভাঙা, এই অটোগুলোর রিপেয়ার, মেরামত, এর খরচ এগুলো কে বহন করবে? সামনে বর্ষা আসছে, অটোর সামনের দিকের কাঁচ ভাঙা মানে সে অটো তো যাত্রী পরিবহন করতে পারবে না, এখান থেকে তো জল পড়বে। চালক এই মুহূর্তে পরিস্থিতি সামাল দিতেই পারবেন না, কারণ তাকে অবিলম্বে এই গোটা কাঁচটা বসাতে হবে। আমি অটো চালকের সাথে কথা বলবো, আমি আপনার সাথে কথা বলবো। এই অটোর চালক, হ্যাঁ আপনি আসুন। এটা সারাতে কত খরচা হবে বলুন তো? হ্যাঁ, 3-4-5 হাজার টাকা খরচা হবে। আপনার দৈনিক রোজগার কত? আমাদের 500 টাকা 400 টাকা ইনকাম। দৈনিক রোজগার 500 টাকা, তার মধ্যে এই মালিককে দিতে হয় কত? मतलब 1000 টাকা ইনকাম হয়, সেল আছে, আমরা 600-700 টাকা মালিক। আপনি পারবেন এই মুহূর্তে 5000 টাকা দিয়ে সারাতে পারবেন অটোটা? না, এখন ওই ক্ষমতা নেই। এমনি ভাড়া কিরকম ওঠে? ভাড়া পার ডে ওই 800-900 টাকা ভাড়া আমরা খাটতে পারি এখানে। হ্যাঁ, তাহলে 500 এদিকে, ওদিকে 800-900 টাকা, 400 টাকার মতো আপনার হাতে থাকছে। হ্যাঁ, খুব স্বাভাবিক। যার দৈনিক রোজগার 400 টাকা, তিনি কিভাবে সংসার চালাবেন? অবধারিতভাবে এই প্রশ্ন ওঠে। এবং আমরা দেখতে পাচ্ছি এইভাবে একটার পর একটা অটো নির্বিচারে ভাঙচুর। অটো থেকে শুরু করে গাড়ি, সাধারণ মানুষের বাড়ি থেকে শুরু করে রাস্তা দিয়ে চলাচলকারী সমস্ত রকমের গণপরিবহন, এবং তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে কমার্শিয়াল কমপ্লেক্স থেকে শুরু করে দোকানেই দেখো সামনে কমার্শিয়াল কমপ্লেক্স, এই কমার্শিয়াল কমপ্লেক্সের প্রত্যেকটা ফ্লোরের প্রত্যেকটা কাঁচ এইভাবে রাস্তা থেকে আদলা ইট কুড়িয়ে কুড়িয়ে মেরে ভেঙে তছনছ করে চুরমার করে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের একটাই প্রশ্ন, কি নিয়ে বিবাদ সেটা পরের প্রশ্ন। বিবাদের পরে বাইরে থেকে লোক এসছে নাকি ভেতর থেকে লোক এসছে নাকি স্থানীয় যুবক করেছে সেটাও পরের প্রশ্ন। সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে সেটা হচ্ছে সাধারণ মানুষের প্রশ্ন, আম জনতার প্রশ্ন। যে কোনো এই ধরনের ঘটনা, তার প্রথম যে অভিঘাত, সে অভিঘাতটা কি একেবারে খেটে খাওয়া প্রান্তিক নিম্নবিত্ত মানুষের উপর পড়ে। এই জায়গাতেই কিন্তু মানুষ ক্ষোভে ফুঁসছেন, অথচ উল্টো দিকে থানা প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত তেমনভাবে কোনো সাড়া তারা পাননি, এমনটাই তাদের দাবি। সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং স্থানীয় দোকানদাররা কি বলছেন আপনাদের শোনাবো। এই আইনের বিধান অনুসারে 5 জন অথবা তার বেশি ব্যক্তি এক জায়গায় জমায়েত করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ঠিক 12:30 নাগাদ আমরা দোকান ফোকান সব রান্না ফান্না গুছিয়ে এবার দোকানদারি করব, তখন দেখছি ঢিল ফাড়া স্টার্ট হয়ে গেছে। তা আমরা বাধ্য হয়ে ভিতরে ঢুকে গেলাম। আমি ঢুকতে গিয়ে আমার মাথায় চোটটা লাগলো, ঠিক আছে। তারপরে আমার তো পুরো ক্ষতিপূরণ তো হয়ে গেল, 5-6 হাজার টাকার পুরো মাল শেষ হয়ে গেছে, খারাপ হয়ে গিয়ে এখনও স্যার পড়ে আছে, দেখতে পারেন।
একাধিক ব্যবসায়ী, একাধিক অটো চালক, সাধারণ মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। গতকাল যে তীব্র অশান্তি চলেছে এই মহেশতলা এলাকায়, পুলিশের তরফ থেকে 2টি থানায় একাধিক মামলা রুজু করে 40 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। পুলিশ কি বলছে শোনাবো আপনাদের। এত লোকের মাঝে আমরা কি করব? আমরা যে যার নিজেদের প্রাণ বাঁচানোর জন্য আমরা হয়ে গেছি। পুলিশের দেখা পেয়েছে? তখনও পুলিশ কেউ নেই। না, কালকে পুলিশকে ফোন করার পর আসেনি, পুলিশ অনেকক্ষণ পরে এসছে। এখানে নবীনগর থানাতে ফোন করা হয়েছিল, আমার ওপরের অ্যাপার্টমেন্টের ছেলেটি ফোন করেছিল, লালবা 100-তে ডায়াল করেছিল, কোনো কেটে গেছে, অনেকবার ফোন করেছে, কিছু হয়। লুম্পেন আর কি, এরা সব বাচ্চা বাচ্চা ছেলে, সব 18 বছর, 20 বছর, 15 বছর এরকম সব বাচ্চারা করেছে। পুলিশ দায়িত্ব নিয়ে সবাইকে ভাঙিয়েছে, পুলিশ দায়িত্ব নিয়ে গেছে। র্যাব ওইখানে দাঁড়িয়েছিল, এরা 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 সবাই ভাঙলো, তারপরে র্যাব ঢুকলো। পুলিশ নীরব দর্শকের মতন দেখেছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা বলছি পুলিশকে, অনুরোধ করছি যে আপনারা নামুন, নেমে আপনারা করুন। পুলিশের কোনো ইয়ে নেই, পুলিশের কোনো ভূমিকাই ছিল না। বারবার থানায় ফোন করেছি, সমানে পাথর বৃষ্টি হয়ে যাচ্ছে, আমি ওপরে একা থাকি, চারদিক থেকে কাজ ভেঙে পড়ছে, অথচ পুলিশকে ফোন করা হচ্ছে, পুলিশ না ফোন ধরছে। পুলিশের পার্সোনাল ফোনে, আয়োর পার্সোনাল ফোনেও ফোন করেছি, কোনো ফোন ধরেনি ওরা। বৃষ্টির পর ইট বৃষ্টি হয়ে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।